about admissible expenses of income from interest on securities. Admissible expense বলতে এখানে বোঝানো হয়েছে আপনি যখন কোনো সিকিউরিটিজ থেকে ইনকাম করবেন, ফর এক্সাম্পল আপনি ব্যাংক থেকে কোনো সিকিউরিটিজ ক্রয় করেছেন, গভর্নমেন্ট সিকিউরিটিজ হোক অথবা আপনি ডিবেঞ্চার ক্রয় করেছেন, সেটা যেটা গভর্নমেন্ট না কমার্শিয়াল সিকিউরিটিজ, সেক্ষেত্রে যে আপনার ইনকাম হবে সেটা ব্যাংকের মাধ্যমে আপনার কাছে হাতে পৌঁছাবে। সেক্ষেত্রে ব্যাংক আপনার কাছ থেকে কিছু আপনার যে ইনকাম কালেকশনের জন্য কিছু চার্জ কেটে রাখবে, সেটাকেই বলা হচ্ছে অ্যাডমিসেবল এক্সপেন্সেস অফ ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। সেই চার্জগুলো এরকম নামে হতে পারে ব্যাংক কমিশনার চার্জেস। দ্যাট মিনস আপনি যদি 100 টাকা ইনকাম করলেন, সেক্ষেত্রে ব্যাংক বলতে পারে আমাকে 10% দিতে হবে। অথবা চার্জের ক্ষেত্রে ব্যাংক চার্জ একটা ফিক্সড থাকতে পারে, যে কোনো পরিমাণে আপনি ইনকাম করবেন তার উপর একটা চার্জ ধার্য হতে হবে। ফর এক্সাম্পল 50 টাকা, 100 টাকা বা 500 টাকা, এরকম কোনো কিছু চার্জ নির্ধারণ করে দিয়ে থাকে। আবার কখনো ব্যাংক বলে থাকে যে আপনি যদি 1000 টাকা ইনকাম করেন তাহলে 100 টাকা দিতে হবে, 1000 থেকে আপনি যদি 5000 ইনকাম করেন তাহলে 200 টাকা দিতে হবে। এইরকম কিছু বার নির্ধারণ করে দিয়ে থাকে। এটা ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, এটা জাস্ট ব্যাংক কমিশন এবং চার্জ যেরকম বলা হবে সেটাই। দ্যাট মিনস আপনি যে ব্যাংক থেকে আপনি আপনার অর্থ কালেকশন করবেন তার উপর ডিপেন্ড করে আপনার কমিশন এবং চার্জেস। সো ব্যাংক কমিশন এবং চার্জ হচ্ছে এক কথা বলা যায় আমি ব্যাংকের মাধ্যমে আমার সিকিউরিটিসের অর্থ কালেকশনের জন্য ব্যাংক সংগৃহীত অর্থের উপর যে পরিমাণ অর্থ কেটে রাখবে সেটাই হচ্ছে ব্যাংক চার্জ অর কমিশন। এক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি, আপনি ইনকাম ফ্রম সিকিউরিটিজ টাকা, ফর এক্সাম্পল 500 আপনি এবছর ইনকাম করেছেন। ব্যাংক বলেছে আপনি এবি ব্যাংকের মাধ্যমে আপনার অর্থ সংগ্রহ করেছেন, এবি ব্যাংক লিমিটেড এর মাধ্যমে আপনি অর্থ সংগ্রহ করেছেন। এক্ষেত্রে ব্যাংক বলেছে আপনার কাছ থেকে ব্যাংক চার্জ বাবদ অথবা ব্যাংক কমিশন বাবদ 100 টাকা দিতে হয়, 100 টাকা অথবা 50 টাকা দিতে। ফর এক্সাম্পল 50 টাকা উইল বি ডিডাক্টেড অ্যাজ ব্যাংক চার্জ আর কমিশন। এটাকে আপনি তখন আপনার ইনকাম ফ্রম সিকিউরিটিজ থেকে বাদ দিয়ে দেখাবেন। সো হোয়েন ইউ উইল ক্যালকুলেট ইউর টেস্ট ইনকাম ফ্রম সিকিউরিটিজ মাইনাস you must deduct bank charges because আপনি এই টাকাটা পাননি, ব্যাংক চার্জ। এটা মাইনাস করে দেখাবেন, তখন আপনার যে অ্যামাউন্ট আসবে সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইনকাম, বিকজ আপনি হাতে 500 টাকা পুরোটা পাননি। তাহলে মাইনাস করলে আপনার যে অ্যামাউন্ট আসে সেটা হচ্ছে 450 টাকা আপনি টোটাল ইনকামে দেখাবেন। ঠিক তেমনি ভাবে পরবর্তী যে আপনার যে কথাটা বলা হয়েছে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল বলতে এখানে বুঝে আপনি সাপোজ কোনো সিকিউরিটিজ ক্রয় করেছেন, এখানে আমরা যে সিকিউরিটিজটা ক্রয় করেছি এখান থেকে আমার ইনকাম হচ্ছে 500 টাকা, ব্যাংক চার্জ কেটে রেখেছে 50 টাকা। এখন আপনি ফর এক্সাম্পল 5000 টাকা আপনি ইনভেস্ট করে 500 টাকা ইনকাম করেছেন, সেই 5000 টাকা আপনি অন্য কোনো ব্যাংক থেকে লোন নিয়েছেন। ফর এক্সাম্পল ইউ হ্যাভ কালেক্টেড মানি 5000 টাকা is borrowed at 2% interest for investment. আপনি যে সিকিউরিটিসে ইনভেস্ট করেছেন সেটার জন্য আপনি 2% ইন্টারেস্টে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি 5000 টাকা সংগ্রহ করেছেন, তাহলে আপনাকে সেই ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল আপনাকে বাদ দিতে হবে। তাহলে মাইনাস ইন্টারেস্ট অন বরোড ফান্ড, সেক্ষেত্রে আপনার যে অ্যামাউন্ট হবে সেটা আপনি ডিডাক্ট করে দেখান। দ্যাট মিনস 2% হারে আপনার ইন্টারেস্ট আসে 100 টাকা। তাহলে সেই 100 টাকা আপনি বাদ দিয়ে দেখান, কারণ
এই টোটাল 100 এবং 150 টাকা বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকাম এবং আপনার ইনকাম। কারণ বাকি যে এখানে যে 500 টাকা দেখানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি আপনি আপনার হাতে পাননি। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু শো ইউর অ্যাকচুয়াল অ্যামাউন্ট, দ্যাট উইল বি 300 টাকা 350. It will be your taxable income and these two admissible expenses, that means যে খরচকে আপনি আয়ের বিপরীতে দেখাতে পারেন সেটা হচ্ছে আপনার admissible expenses. তো আরেকবার বলবেন স্যার, মানে এক্সপেন্সটা স্যার আরেকবার। হ্যাঁ, admissible, sure. এখানে আপনার বলা হয়েছে দুইটা অ্যাসপেক্টের কথা বলা হয়েছে, আমরা স্লাইডে দেখেছি। admissible expense of income from interest on securities এর ক্ষেত্রে একটা বলা হয়েছে নাম্বার 1 ব্যাংক চার্জেস অর কমিশন। ব্যাংক কমিশন বলতে বোঝানো হয় আপনাকে যখন কোনো একটা নির্দিষ্ট রেটে কাটা হবে, দ্যাট মিন্স আপনি 100 টাকা ইনকাম করবেন, যেমনটা ব্যাংক থেকে লোন নিতে গেলে বলা হয় যে আপনাকে 1% প্রসেসিং চার্জ দিতে হয়। দ্যাট মিন্স আপনি যদি 100 টাকা নেন তাহলে আপনি 99 টাকা হাতে পাবেন, সেটা হচ্ছে ব্যাংকের প্রসেসিং চার্জ। এক্ষেত্রে ব্যাংক প্রসেসিং চার্জ ফিক্স করে দিতে হয়, যেমন গভর্নমেন্ট ব্যাংকগুলোতে বলা হয় আপনাকে বন্ডের চার্জ দিতে হবে 1125 টাকা, এটা হচ্ছে গভর্নমেন্ট ব্যাংকিং নিয়ম, তারা ফিক্স করে দিয়েছে। আবার কিছু কিছু প্রাইভেট ব্যাংক তারা পার্সেন্টেজ হারে নিয়ে থাকে, সেক্ষেত্রে এটাকে ব্যাংক কমিশন অথবা চার্জ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এখন আপনি ফর এক্সাম্পল আপনি কমার্শিয়াল কিংবা গভর্নমেন্ট কোন সিকিউরিটিজ ক্রয় করেছেন, এটা জিরো কুপন বন্ড হলে কিংবা ট্যাক্স এক্সেম্পটেড সিকিউরিটিজ হলে সেক্ষেত্রে তো আপনাদের কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হবে না, কারণ আপনি এটাকে ইনকাম দেখাচ্ছেন না। কিন্তু আপনার যদি ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ হয় কিংবা অন্য কোনো কমার্শিয়াল বন্ড বা ডিবেঞ্চার হয়, সেক্ষেত্রে আপনার ব্যাংক অর্থ কালেকশনের উপরে আপনার নির্দিষ্ট হারে আপনার ব্যাংক চার্জ বা কমিশন কেটে রাখবে। সেই কমিশনটা আপনি বাদ দিয়ে দেখাবেন, কারণ হচ্ছে আপনি মনে করেন আমার কাছ থেকে আমার মাধ্যমে অর্থ সংগ্রহ করেন, আমি এবি ব্যাংক লিমিটেড। এখন এক্ষেত্রে আমি আপনার যে অর্থ সংগ্রহ করে দিই তার উপরে 50 টাকা কমিশন কেটে রাখি, তাহলে বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আপনার ইনকাম। কারণ 500 টাকা ইনকাম হলে সেখান থেকে 50 টাকা আমি নিজে রেখে বাকি টাকা আপনাকে দিব, এটা বলাই আছে, এজন্য এটা হচ্ছে ব্যাংক কমিশন। সেটা আমরা এখানে দেখলাম যে ব্যাংক কমিশন, স্যার এগুলো কি বলা থাকবে স্যার? হ্যাঁ এগুলো বলা থাকবে, অফকোর্স বলা থাকবে। এই যে ইন্টারেস্ট বরোড তারপরে ব্যাংক চার্জ এগুলো উল্লেখ করা থাকবে? হ্যাঁ অবশ্যই উল্লেখ করা, নাহলে কোথায় পাবেন? যদি আচ্ছা উল্লেখ করা না থাকে আপনি তো আপনার নিজের ফান্ডও ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে তো আপনার খরচ হচ্ছে না। দ্যাট মিন্স ব্যাংক কমিশনটা অথবা ব্যাংক চার্জটা এটা ব্যাংকের মাধ্যমেই কালেক্ট করতে হবে, বলা থাকবে। আর যদি না থাকে তাহলে তো আপনার কিছু করার নেই। আর বরোড, আমরা যে বরোড ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, এই বিষয়টা হচ্ছে সেকেন্ডারি, থাকতেও পারে নাও থাকতে পারে। কারণ হচ্ছে আপনার নিজের ফান্ড ইনভেস্ট করলে তো আর আপনার ইন্টারেস্ট দিতে হবে না, বড় করতে হবে না, আপনি নিজের ফান্ড ইনভেস্ট করলে। ফর এক্সাম্পল আমি যখন কোনো কিছু ক্রয় করবো আমার স্যালারির টাকা দিয়ে ক্রয় করলাম, সেক্ষেত্রে তো আমি আর বড় করিনি। কিন্তু আপনার যদি টাকা না থাকে তখন তো আপনি অন্য কারোর কাছ থেকে দান নেবেন কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ, সেটাই হচ্ছে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল। এটাতে বরোড ক্যাপিটালের আপনার যে ইন্টারেস্ট হবে সেটা তো আপনাকে ব্যাক দিতে হচ্ছে। দ্যাটস ওয়াই দিস অ্যামাউন্ট শুড অলসো বি ডিডাক্টেড ফ্রম টোটাল ইনকাম ফ্রম সিকিউরিটিজ। তাহলে ব্যাংক চার্জ হচ্ছে ব্যাংকের মাধ্যমে কালেকশনের ক্ষেত্রে আপনার যে অতিরিক্ত ফি দিতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক চার্জ। যেমন বিদ্যুৎ বিল জমা দেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ কোম্পানি একটা নির্দিষ্ট ফি দিয়ে থাকে ব্যাংকে, সেটা হচ্ছে ব্যাংক চার্জ। ঠিক তেমনি ভাবে আপনি যখন সিকিউরিটিসের অর্থ কালেক্ট করবেন, ব্যাংক একটা নির্দিষ্ট অর্থ আপনার কাছ থেকে কেটে রাখবে, সেটা হচ্ছে ব্যাংক চার্জ। এই অর্থটা আমরা বাদ দিয়ে এখানে দেখিয়েছি। আর ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, আমরা যে অর্থটা নিয়েছি কারো কাছ থেকে দাঁড় করে আমার 5,000 টাকা ইনভেস্টমেন্টের জন্য, তার বিপরীতে তাকে যে অর্থটা দিতে হচ্ছে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, সেটাও আপনাকে বাদ দিয়ে দেখাতে হবে। এই হচ্ছে দুইটা আমাদের মূলত ক্যালকুলেশন অ্যাডমিসেবল এক্সপেন্সেস এর ক্ষেত্রে। দেন আমাদের যে ইস্যুটা রয়েছে সেটা হচ্ছে কাম ইন্টারেস্ট এন্ড এক্স ইন্টারেস্ট ট্রানজেকশন। কাম ইন্টারেস্ট ট্রানজেকশন এন্ড এক্স ইন্টারেস্ট ট্রানজেকশন। কাম ইন্টারেস্ট ট্রানজেকশন সংগঠিত হয় যখন কোনো ব্যক্তি তার
ইন্টারেস্ট অর্জিত সিকিউরিটিজ অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দেয় ইন্টারেস্ট সহ, তখন কাম ইন্টারেস্ট সংগঠিত হয়ে থাকে। যেমন আপনার এট দ্য এন্ড অফ দ্য ডে, মনে করেন এবার আপনার অর্থ বছর হচ্ছে জুলাই টু জুন, সেই জুলাই টু জুনে সে জুনের ঠিক যেদিন ট্যাক্স দিতে হয় তার ঠিক আগের মুহূর্তে যখন তার সিকিউরিটিজ এবং ইন্টারেস্ট সহ অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিবে, তখন সেটাকে বলা হয় কাম ইন্টারেস্ট ট্রানজেকশন। কিন্তু তার বিপরীতটাকে বলা হয় এক্স ইন্টারেস্ট। দ্যাট মিনস যে ব্যক্তি ক্রয় করবে সে হচ্ছে এক্স ইন্টারেস্ট ট্রানজেকশন। এটা কেন করা হয়ে থাকে? দ্যাট মিনস আপনি যদি কাম ইন্টারেস্ট ট্রানজেকশন করে থাকেন, তাহলে উভয় ব্যক্তি কত সময় তার কাছে এই সিকিউরিটিসটা রেখেছে তার উপর অ্যাভারেজ করে উভয়ের উপর আপনার ট্যাক্স ধার্য করা হয়ে থাকে। এজন্য উভয় যাতে ট্যাক্স বার্ডেন এড়াতে পারে সেজন্য এই ট্রানজাকশন করা হয়। ফর এক্সাম্পল, আপনি মনে করেন 5,000 টাকা, সাথে 500 টাকার আপনার হলো ইন্টারেস্ট। এখন উভয় ব্যক্তির কাছে যদি 6 মাস করে থাকে, ফর এক্সাম্পল আপনি জুলাই টু জুন, সেক্ষেত্রে মনে করেন যদি জুনের 30 তারিখে ঠিক আগে যদি বিক্রি করে দেয় তাহলে আপনার কাছে বেশি সময় ছিল, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু পে ট্যাক্স। কিন্তু ওই ব্যক্তির কাছে, দ্যাট মিন যে ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে, ওই ব্যক্তি যদি জানুয়ারিতে বিক্রি কিনে নেয় তাহলে উভয় 6 মাস করে তাদের নিজেদের হাতে ওই সিকিউরিটিসটা থাকবে, সেক্ষেত্রে উভয় ব্যক্তি সমান হারে ট্যাক্স দিবে। এখন এই প্রসেসটা কেন করা হয় তার কারণ হচ্ছে, আপনি দেখবেন যে ট্যাক্স বার্ডেন আপনি যদি একটা নির্দিষ্ট সময় বেশি রেখে দেন তাহলে ট্যাক্স বার্ডেনটা আপনার হচ্ছে না। ফর এক্সাম্পল, আপনার 4 লক্ষ কিংবা 3 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। এখন আপনি যদি জানুয়ারি মাসে আপনার সিকিউরিটিসটা অন্য কারো কাছে বিক্রি করে দেন, তাহলে আপনার টোটাল ইনকাম 3 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আপনি যদি জানুয়ারি মাস পার হয়ে ফেব্রুয়ারি মাসে বিক্রি করে দিলেন, আপনার ইন্টারেস্ট অন সিকিউরিটিস হওয়ার কারণে আপনার ইনকাম 3 লক্ষ 1 টাকা পৌঁছে গেল ফর এক্সাম্পল, অথবা 10 টাকা পৌঁছে, তখন আপনাকে মিনিমাম ট্যাক্স রেট 3,000 টাকা প্রদান করতে হবে। এই জন্য বিভিন্ন ব্যক্তি কাম ইন্টারেস্ট ট্রানজেকশন এবং এক্স ইন্টারেস্ট ট্রানজেকশন করে থাকে। এখন এক্স ইন্টারেস্ট ট্রানজেকশন কার সাথে হবে? যে ব্যক্তি দেখবে যে সে যদি ওই সিকিউরিটিসটা ক্রয় করে থাকে তাহলে তাকে আর নির্দিষ্ট সময় তাকেও কোনো ট্যাক্স বার্ডেন এক্সট্রা দিতে হবে না, সেজন্য ওই ব্যক্তি এক্স ইন্টারেস্ট ট্রানজেকশন করে থাকবে। যেমন আপনি যদি জানুয়ারি মাসে এটা ক্রয় করে থাকেন তাহলে 6 মাস যদি আপনার হাতে থাকে তাহলে আপনি দেখলেন আপনাকে এক্সট্রা কোনো ট্যাক্স দিতে হচ্ছে না অতিরিক্ত, সেক্ষেত্রে আপনি এটা ক্রয় করুন। দ্যাট মিনস উভয়ের মধ্যে মিউচুয়াল কন্ট্রাক্টের মাধ্যমে যে ট্রানজেকশনটা হয়ে থাকে সেটা হচ্ছে কাম ইন্টারেস্ট ট্রানজেকশন এবং এক্স ইন্টারেস্ট ট্রানজেকশন, ইন্টারেস্ট সহ ট্রানজেকশনটা হয়ে থাকে। আবার আপনি যখন এই সিকিউরিটিজ বিক্রি করবেন সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল গেইন হবে, ক্যাপিটাল গেইনের উপরে নরমালি কোনো ট্যাক্স দিতে হয় না। এই জন্য আপনি ক্যাপিটাল গেইন কিংবা ক্যাপিটাল বিক্রি করে যেটা হয় সেটার উপর ট্যাক্স না দেওয়ার কারণে তাহলে সে শুধু ইন্টারেস্ট উপর ট্যাক্স দিচ্ছে, সে বার্ডেনটা থেকে বেঁচে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আপনি যার কাছে বিক্রি করছেন তারও ট্যাক্স বার্ডেনটা কমে যাচ্ছে। সে ঠিক তেমনি ভাবে সে করতেছে কি, তার ইনভেস্টমেন্ট করতেছে সিকিউরিটিসে ইনভেস্টমেন্টের কারণে তার ইনকামের পরিমাণও কম দেখানো হচ্ছে, ইনভেস্টমেন্ট হিসেবে দেখানো হচ্ছে, সেক্ষেত্রে সেও ট্যাক্স বার্ডেনটা অ্যাভয়েড করতে হচ্ছে। এটা হচ্ছে কাম ইন্টারেস্ট অ্যান্ড এক্স ইন্টারেস্ট ট্রানজেকশন। স্যার কাম ইন্টারেস্টটা কি স্যার আমার 6 মাস পর পর দিতে হবে স্যার, যদি মিউচুয়ালি স্টক? কাম ইন্টারেস্ট ট্রানজেকশন আপনাকে আবার বলি, আপনি জানুয়ারিতেও বিক্রি করতে পারেন, জুনেও বিক্রি করতে পারেন। এখন আপনি যখন সিকিউরিটিজ বিক্রি করবেন, বিক্রিত অর্থের উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে না। ইনভেস্টমেন্ট, কোনো ধরনের ইনভেস্টমেন্টের যদি আপনি বিক্রি করে অর্থ প্রসিড নিয়ে থাকেন, ফর এক্সাম্পল 5,000 টাকার সিকিউরিটি আপনি আমার কাছে বিক্রি করে দিয়েছেন, আপনার হাতে বর্তমানে 5,000 টাকা রয়েছে, এই 5,000 টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু যে ব্যক্তি আবার ওই 5,000 টাকায় সিকিউরিটিজ ক্রয় করে নেবে সে আবার 5,000 টাকা অতিরিক্ত ইনভেস্টমেন্ট দেখাতে পারবে। সেক্ষেত্রে কি হলো, দুইটা ব্যক্তি লাভবান হলো। কিন্তু আপনি যদি এই সিকিউরিটিজটা রেখে দিতেন তাহলে অতিরিক্ত ইন্টারেস্ট হওয়ার কারণে আপনাকে অতিরিক্ত ট্যাক্স দিতে হতো। আবার যে ব্যক্তি ক্রয় করেছে 5,000 টাকায়, তার আবার অতিরিক্ত আয় থাকার কারণে তাকেও ট্যাক্স দিতে হতো। এক্ষেত্রে দুই ব্যক্তি উপকৃত হচ্ছে, সেই জন্য কাম ইন্টারেস্ট ট্রানজেকশন এবং এক্স ইন্টারেস্ট ট্রানজেকশন করা হয়।
আর এক্ষেত্রে আরেকটা বিষয় দেখা হয় কার হাতে সিকিউরিটিসটা কত সময় রয়েছে তার এভারেজ করে। দ্যাট মিনস আপনি যদি 6 মাস রাখেন, 6 মাসের ইন্টারেস্ট যদি আপনার 3 লক্ষ টাকা অতিক্রম করে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে, অন্যথায় দিতে হবে। আবার যদি আপনার জুন পর্যন্ত আপনার হাতে থাকে তাহলে 1 বছরের ইন্টারেস্ট আপনাকে দেখানো হবে এবং তার উপর ট্যাক্স দিতে হবে। কিন্তু এবং এক্স ইন্টারেস্ট ট্রানজাকশনে যে ক্রয় করে সে কিন্তু ইন্টারেস্ট সহই ক্রয় করেছে, কিন্তু সে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। 1 মাস দেখালে সে 1 মাসের ইন্টারেস্ট আয়ের উপরে ট্যাক্স দিতে হবে। তার লাভটা হচ্ছে এই দিকে, সে যখন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতেছে তার ইনভেস্টমেন্টের উপরে একটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পাচ্ছে, তাকে ট্যাক্স দিতে হচ্ছে না এক্সট্রা। এই হচ্ছে তার বেনিফিট, আর কোনো বেনিফিট নেই। এই জন্য সে ট্যাক্স বার্ডেন অ্যাভয়েড করার জন্য এক্স ইন্টারেস্ট ট্রানজাকশন যে করে সে সিকিউরিটিজ ক্রয় করে থাকে, আর কাম ইন্টারেস্ট ট্রানজাকশন বিক্রি করে সে যাতে ইন্টারেস্ট বার্ডেনের কারণে তার ট্যাক্স দিতে না হয় সেজন্য একটা নির্দিষ্ট সময় পরে সে এটা বিক্রি করে দেয় ইন্টারেস্ট সহ। বন্ড ওয়াশিংটাও কিন্তু ঠিক একই টাইপের, একটু ডিফারেন্ট। বন্ড ওয়াশিংটা হচ্ছে আপনি নির্দিষ্ট যখন আপনার একটা ট্যাক্স সেটা আপনি অ্যাভয়েড করতে পারতেছেন না, ফর এক্সাম্পল কাম ইন্টারেস্ট এবং এক্স ইন্টারেস্ট ট্রানজাকশন একটা চুক্তি, বন্ড ওয়াশিং ট্রানজাকশন আরেকটা চুক্তি। বন্ড ওয়াশিং এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি এমন একজন ব্যক্তির কাছে আপনি ইন্টারেস্ট সহ বন্ডটা বিক্রি করবেন যার ইনকাম ট্যাক্স লিমিটের নিচে থাকে, যার ফলে আপনিও ট্যাক্স বার্ডেন থেকে বেঁচে যাবেন, সেও ট্যাক্স বার্ডেন থেকে বেঁচে যাবে। এক্ষেত্রে আপনাদের লেখা থাকবে যে বন্ড ওয়াশিং ট্রানজাকশন টাকা এত, আবার কাম ইন্টারেস্ট ট্রানজাকশন টাকা এত, এক্স ইন্টারেস্ট ট্রানজাকশন টাকা এত। বন্ড ওয়াশিং এর ক্ষেত্রে ফর এক্সাম্পল আপনি নাফিস, আপনার টোটাল ইনকাম হচ্ছে এবছর, এসিডি বলেন। স্যার একটু ট্যাক্স বার্ডেনটা একটু আবার যদি বলতেন স্যার হ্যাঁ, রিপিট করে। আচ্ছা, ট্যাক্স বার্ডেন আবার বলতেছি। কাম ইন্টারেস্ট ট্রানজাকশন এন্ড এক্স ইন্টারেস্ট ট্রানজাকশন। কাম, একটু বোর্ডে আসি। আমার একটা কোশ্চেন ছিল স্যার, কাম বলেন। ইন্টারেস্ট বলেন। যদি আমি মানে মেন হচ্ছে আমি সিকিউরিটি যদি আমার 3 লাখ টাকা পাওয়ার আগে বেচে দিই তাহলে এটা আমার ওই কি বলবো স্যার, এটার কোনো ইন্টারেস্ট দেওয়া লাগবে না, আর এটা আমার ওই মালিকানা সত্ত্বে চলে আসবে। হ্যাঁ, এটা একটু এখন আপনি মনে করেন যে আমি একটু লিখে দিচ্ছি তাহলে তারপর আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। আপনার টোটাল ইনকাম দিস ইয়ার 3 লাখ, 3 লাখ পর্যন্ত হলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, এটা হচ্ছে আমাদের। কিন্তু আপনি যদি ইন্টারেস্ট সহ আপনি যদি সিকিউরিটিজ বিক্রি করে দেন তাহলে ইন্টারেস্ট কে পাচ্ছে? আপনি পাচ্ছেন না, পাচ্ছে যে ক্রয় করতেছে। তাহলে আপনার সিকিউরিটিজ বিক্রি করে আপনার লাভ হচ্ছে 5,000 টাকা। ইনকাম ফ্রম সেলস সিকিউরিটিজ টাকা 5,000, এটা হচ্ছে আপনার 5,000। সেক্ষেত্রে আপনি কি করেছেন? ক্যাপিটাল বিক্রি করে অর্থ আয় করার কারণে সেই অর্থ আপনার ইনকাম না, এটা কিন্তু আপনার ইনকাম না, সে কারণে আপনি টোটাল ইনকামে অ্যাড করেননি। কিন্তু এখান থেকে যদি সিকিউরিটিজটা বিক্রি না করে আপনি ইন্টারেস্ট পেতেন তাহলে 3 লক্ষ টাকা আপনার ক্রস করে যেত। তাহলে কি হতো? আপনি এর উপর আপনি ট্যাক্স দিতেন। ফর এক্সাম্পল জানুয়ারি মাসে যদি আপনি বিক্রি করে দিয়েছেন, জানুয়ারির পর যদি বিক্রি করতেন তাহলে 6 মাসের বেশি হলে আপনাকে একটা নির্দিষ্ট ট্যাক্স দিতে হতো, অতিরিক্ত ইনকাম। এখন যার কাছে আপনি বিক্রি করেছেন সে তাহলে দেখে কি আমার ম্যাক্সিমাম টাইমটা 6 মাস স্যার, মানে 6 মাসের 6 বেশি মাস, রাখলে 7 মাস, 8 মাস, যে কোনো সময় হতে পারে। এটা হচ্ছে আপনি সময় বিবেচনা করে আপনি বিক্রি করে দিবেন, যার ফলে মানে উভয় 3 ব্যক্তি লাখ টাকা আগে, 3 লাখ টাকা আগে। হ্যাঁ, 3 লাখ টাকা পর্যন্ত আপনি থাকা পর্যন্ত আপনি বিক্রি করে দিবেন, যার ফলে আপনাকে এখন 3 লাখ এক হলেই তো আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। সেজন্য আপনার টাইমটা হিসাব করে নেন। এটা হচ্ছে বায়ার এবং সেলার দুজন কন্ট্যাক্ট করে নির্ধারণ করে নেয়। আবার আপনি যখন, এটা হচ্ছে আপনার মিস্টার এ অথবা নাফিস, এটা হচ্ছে নাফিস দুরিনগাম, এটা নাফিস। এখন হচ্ছে মিস্টার সিদ্দিক, এটা হচ্ছে মিস্টার সিদ্দিক। সে কি করবে? তার টোটাল ইনকাম এবছর হচ্ছে টোটাল ইনকাম 3,05,000 টাকা। ফর এক্সাম্পল 3,05,000 টাকা।
এখন সে কি করবে কি 5,000 টাকার উপরে তাকে এক্সট্রা ট্যাক্স দিতে হবে। এখন সে যদি এই যে সিকিউরিটিসটা রয়েছে সেটা যদি সে ক্রয় করে তাহলে সে ইনভেস্টমেন্ট দেখাবে, ইনভেস্টমেন্ট মাইনাস ইনভেস্টমেন্ট, সে 5,000 টাকা দেখাতে পারছে। 5,000 টাকা দেখালে তার টোটাল ইনকাম 3 লক্ষ টাকায় চলে আসে, ইনক্লুডিং সিকিউরিটিসের যে ইন্টারেস্ট। তাহলে আমরা একটু ইজি করে দেখান আপনাদের। সিকিউরিটিসের প্রাইস ফর এক্সাম্পল আপনার 6,000 টাকা, আপনি সিকিউরিটিস সিদ্দিকের কাছে এখানেও 6,000 টাকা বিক্রি করেছেন। এখন সিকিউরিটিস থেকে আপনার যে ইন্টারেস্ট হয়েছে মাইনাস করে আমরা বসিয়ে দিই, এখানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট না। এখন ইন্টারেস্ট আপনি সিকিউরিটিস থেকে ইন্টারেস্ট পেয়েছেন, তাহলে ইন্টারেস্ট আপনি অ্যাড করতে হবে, ইন্টারেস্ট সিকিউরিটিস থেকে ফর এক্সাম্পল 6,000 টাকা সিকিউরিটিসে আপনি 500 টাকা ইন্টারেস্ট পেয়েছেন অথবা 1,000 টাকা ইন্টারেস্ট পেয়েছেন ফর এক্সাম্পল। এখন টোটাল ইনকাম আপনার টোটাল দাঁড়াবে হচ্ছে, আপনার টোটাল ইনকাম দাঁড়াবে 3 লক্ষ টাকা ইনক্লুডিং ইনকাম ফ্রম সিকিউরিটিস। তাহলে আপনি নাফিস কোনো ট্যাক্স দিলেন না, সিদ্দিকেরও কোনো ট্যাক্স বার্ডেন আসলো না, তাহলে দুই ব্যক্তি উপকৃত হলো। এক ব্যক্তি বিক্রির মাধ্যমে সেলস প্রসিড সে পেল, সিকিউরিটি সেলস করে যদি আয় হয় সেটা আপনি অ্যাড করার বাধ্যবাধকতা নেই এবং অ্যাড করতে হবে না। আবার অন্যদিকে সিদ্দিক ক্রয় করার কারণে সে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স দেখাতে পেরেছে 6,000 টাকা, তার ফলে কিন্তু সে ইন্টারেস্ট দিচ্ছে 1,000 টাকা, যেহেতু উইথ ইন্টারেস্ট সে ক্রয় করেছে, এবং সব মিলিয়ে তার টোটাল ইনকাম হয়েছে 3 লক্ষ টাকা। উভয় 3 লক্ষ টাকা থাকার কারণে কাউকেই ট্যাক্স দিতে হচ্ছে না, উভয়ই বেনিফিটেড হচ্ছে। এটাই হচ্ছে এক্স কাম ইন্টারেস্ট এবং এক্স ইন্টারেস্ট ট্রানজাকশন। এক্ষেত্রে নাফিস হচ্ছে কাম ইন্টারেস্ট, নাফিস হচ্ছে কাম ইন্টারেস্ট আর সিদ্দিক হচ্ছে এক্স ইন্টারেস্ট, ইন্টারেস্ট নিয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার এখন? জি স্যার ক্লিয়ার স্যার, ধন্যবাদ স্যার। এটা তো স্যার আইনের একটা ফাঁক না স্যার? আইনের তো ফাঁক তো থাকবেই, এই ফাঁকই তো সবাই খুঁজে। এরপর হচ্ছে বন্ড ওয়াশিং। বন্ড ওয়াশিংটা আরো ইজি, আমরা তাহলে বন্ড ওয়াশিং এ যাই। বন্ড ওয়াশিং হচ্ছে আপনি যখন বছরের শেষ চলে আসছে, দ্যাট মিন্স আপনি দেখতেছেন আপনার ট্যাক্স দিতে হয়, আপনি একজন ব্যক্তিকে খুঁজে বের করেন, ফর এক্সাম্পল নাফিস। নাফিস হচ্ছে বন্ড ওয়াশিং এর সুবিধা নিবে, তার টোটাল ইনকাম 3 লক্ষ টাকা। এখন যদি সে বন্ডের ইন্টারেস্ট অ্যাড করে তাহলে এক্সট্রা তাকে ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু সে অপুকে খুঁজে পেল, তার টোটাল ইনকাম হচ্ছে 2,90,000 টাকা। এখন সে যদি ইন্টারেস্ট সহ বন্ডটা অপুর কাছে বিক্রি করে তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এট দ্য সেম টাইম অপু ইন্টারেস্ট এখানে অ্যাড করার কারণে তাকেও কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, সে অতিরিক্ত প্লাস ইন্টারেস্ট অ্যাড করে দিল। সে ইনভেস্টমেন্ট যদি নাও দেখায় এক্ষেত্রে, সেক্ষেত্রে তাকে 1,000 টাকা অ্যাড করার কারণ তাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে। সে কিন্তু অলরেডি এখান থেকে 5,000 টাকা খরচ করে, এখান থেকে টোটাল ইনকাম থেকে খরচ করে ফেলেছে, কিন্তু তারপরও তাকে কোনো 10,000 হয়ে গেছে, তারপর তাকে কোনো অতিরিক্ত ট্যাক্স দিতে হচ্ছে না, কারণ তার ট্যাক্স লিমিট 3 লক্ষ টাকা অতিক্রম করে। এটাই হচ্ছে কথা বলা। এটাই হচ্ছে আপনার বন্ড ওয়াশিং ট্রানজাকশন। দ্যাট মিন্স আপনি যখন দেখবেন আপনি ট্যাক্স অ্যাভয়েড করতে পারতেছেন না, তখন আনঅ্যাভয়েডেবল ট্যাক্স এড়ানোর জন্য আপনি এমন কোনো ব্যক্তিকে খুঁজে বের করেন যার অ্যাকচুয়ালি টোটাল ইনকাম ট্যাক্সেবল ইনকামের নিচে, এবং তার কাছে আপনি ইন্টারেস্ট সহ ট্যাক্স টোটাল সিকিউরিটিসটা বিক্রি করে দিবেন, যার ফলে আপনি এবং সেই ব্যক্তি ট্যাক্স বার্ডেন থেকে বেঁচে যাবেন। এটাই হচ্ছে বন্ড ওয়াশিং ট্রানজাকশন। এটাও একটা ফাঁকর, একই রকম। এই দুইটা হচ্ছে আপনাদের ইনকাম ট্যাক্সের, সিকিউরিটিস ইনকাম অ্যাভয়েড, দ্যাট মিন্স ট্যাক্স অ্যাভয়েড করার ওয়ে। এখন আপনাকে বলা হতে পারে মিনিমাম ট্যাক্স কি,
অথবা অন্য কোনো ট্যাক্স কি সেটা আমরা দেখি একটু পরে। তাহলে বন্ড ওয়াশিং ট্রানজাকশন এন্ড কাম ইন্টারেস্ট এন্ড এক্স ইন্টারেস্ট ট্রানজাকশন ইজ ক্লিয়ার। ইন্টারেস্ট অন সেভিং ইনস্ট্রুমেন্ট, সেভিংসে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে। বাংলাদেশের বিভিন্ন ধরনের সেভিং ইনস্ট্রুমেন্ট প্রচলিত আছে, এগুলা নাম আপনারা কম বেশি জানেন, আমিও জানি একটা, যেমন ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, পেনশন সঞ্চয়পত্র যেটাকে বলা হয়, ডিপিএস, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, তারপর 5 ইয়ার বাংলাদেশ সঞ্চয়পত্র, এটা তো একদম খুবই পরিচিত, 3 মান্থলি প্রফিট বিয়ারিং সঞ্চয়পত্র। এই ধরনের কিছু সেভিং সার্টিফিকেট আর ইনস্ট্রুমেন্ট বাংলাদেশে বিদ্যমান রয়েছে। এটা কেন করা হয়? প্রধান উদ্দেশ্য হচ্ছে মোটিভেটিং। আরো কিছু সিকিউরিটিজ ট্রানজাকশন জিনিস ছিল বইয়ের মধ্যে, ওগুলো কি লাগবে না? অনেক আছে, এগুলো জাস্ট সংক্ষেপে বলে যাচ্ছি। থিওরি তো আপনার টোটাল দেখবেন, থিওরি তো টোটাল লাইন বাই লাইন পড়া যাবে না। আচ্ছা, ট্যাক্স ডিডাকশন এক্স সোর্সেস, এটা তো একটা আপনাদের আছে, ট্রানজাকশন সোর্স থেকে যেটা আপনার ট্যাক্সেবল সেটা ট্যাক্স সোর্স থেকে ডিডাক্ট করা হয়ে থাকে। কমার্শিয়াল সিকিউরিটিজটাকে বুঝে দিলে ভালো হতো। কমার্শিয়াল সিকিউরিটিজটা ডিবেঞ্চারস আর জিরো কুপন বন্ড, কমার্শিয়াল সিকিউরিটিজ 7.4.2 কত? 7.4.2 7.4.2 লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম মেবি। জি স্যার, মিস করছিলাম স্যার, একটু বুঝি নাই, একটু বুঝাই। 7. কমার্শিয়াল সিকিউরিটিজ। জি স্যার। আচ্ছা, কমার্শিয়াল সিকিউরিটিজ আর গভর্নমেন্ট সিকিউরিটিজ এর মধ্যে একটু পার্থক্য রয়েছে। কমার্শিয়াল গভর্নমেন্ট সিকিউরিটিজ মূলত বাংলাদেশ ব্যাংকের হয়ে অথবা বাংলাদেশ ব্যাংকের পক্ষ হয়ে কোনো প্রতিষ্ঠান ইস্যু করে থাকে, নরমালি এটা বাংলাদেশ ব্যাংকই ইস্যু করে থাকে, অথবা বাংলাদেশ ব্যাংকের কোনো অথরিটি ইস্যু করে থাকে, গভর্নমেন্টের কোনো অথরিটি, সেটাকে নরমালি বাংলাদেশ ব্যাংকই বলা হয়, সেটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ। এটা ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ হতে পারে, ট্যাক্স এক্সেমটেড হতে পারে। বিশেষ করে গভর্নমেন্ট বিভিন্ন ব্যাংক ইস্যু করে থাকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ হয়ে, এটাই হচ্ছে মূলত গভর্নমেন্ট সিকিউরিটিজ। আর কমার্শিয়াল সিকিউরিটিজ মূলত বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অ্যাপ্রুভালে ইস্যু করে থাকে, সেটাই হচ্ছে মূলত কমার্শিয়াল সিকিউরিটিজ। এটা প্রাইভেট ব্যাংক অথবা প্রাইভেট কোনো প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে ইস্যু করে থাকে, সরাসরি তারা ইস্যু করতে পারে না, তাদের মাধ্যমে ইস্যু করতে হয়। এটা কেন করে থাকে? লোকাল কোনো কোম্পানির অধীনে করতে পারে, যেমন ব্যাংকের জন্য করতে পারে, কোনো কোম্পানির জন্য করতে পারে, আবার অন্য কোনো পাবলিক বডির জন্য করতে, যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদের জন্য করতে পারে কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আবার এবি ব্যাংকের জন্য করতে পারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটিজটা এটা শুধু বাংলাদেশ ব্যাংকই মূলত ইস্যু করে থাকে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ হয়ে। এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ট্যাক্সেবল আর একটা হচ্ছে ট্যাক্স ফ্রি। ট্যাক্সেবলটা হচ্ছে যার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, আর ট্যাক্স এক্সেমটেড হচ্ছে যার উপর আপনাকে কোনো ট্যাক্সই দিতে হবে না, আপনি যে পরিমাণ আয় করেন না কেন আপনি ওর উপরে কোনো ট্যাক্স দিবেন না। এই দুই ধরনের ট্যাক্স দেওয়ার কারণ হচ্ছে, ট্যাক্স এক্সেমটেড সিকিউরিটিজ দেওয়ার কারণ হচ্ছে মানুষকে বেশি সঞ্চয় উৎসাহিত করা, তারা যাতে বেশি সঞ্চয় উৎসাহিত হয় এটা ভেবে যে তাদেরকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। আর ট্যাক্সেবল সিকিউরিটিজ আরেকটা সিকিউরিটিজ একই ধরনের, সেক্ষেত্রে গভর্নমেন্ট একটা নির্দিষ্ট হারে, যে হার বিদ্যমান সেই হারে ট্যাক্স নিয়ে থাকে। নর্মালি ট্যাক্স এক্সেমটেড যে সিকিউরিটিজ তার থেকে ট্যাক্সেবল সিকিউরিটিজ এর ইন্টারেস্ট রেটটা বেশি হয়ে থাকে, যেন মানুষ বেশি হারে ট্যাক্সেবল সিকিউরিটিজ ক্রয় করে। দুইটা বেনিফিট রয়েছে। আর একটা হচ্ছে কমার্শিয়াল এবং গভর্নমেন্ট সিকিউরিটিজ এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ডিবেঞ্চার তার উপরে ট্যাক্স দিতে হবে নির্দিষ্ট হারে, এবং সোর্স থেকে 5% কাটা হয়, যেটা ট্যাক্সেবল সিকিউরিটিজেও কাটা হয়ে থাকে। আর জিরো কুপন বন্ড সেটা হচ্ছে ট্যাক্স এক্সেমটেড সিকিউরিটিজ এর মতো, এক্ষেত্রে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না, যে ব্যক্তি ক্রয় করবে তাকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে, সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ইনকাম হবে, যে ইনকামটা সে অর্জন করে থাকবে কমার্শিয়াল সিকিউরিটিজ এর উপর। এটাই হচ্ছে মূলত কমার্শিয়াল সিকিউরিটিজ এর দুইটা পার্ট, ডিবেঞ্চার এন্ড জিরো কুপন বন্ড। ধন্যবাদ স্যার। তাহলে পরবর্তী যেটা আসে
ইন্টারেস্ট অন সেভিং ইনস্ট্রুমেন্ট, এটা কেন করা হয় থাকে? মানুষকে বেশি করে সেভ করার জন্য, তারপর ছোট ছোট স্মল ফান্ডকে, স্ক্যাটার ফান্ডকে একত্রিত করার জন্য, যাতে এই ফান্ডগুলোকে পরবর্তীতে কোনো ইনভেস্টমেন্ট ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন গ্রাম অঞ্চলের ছোট ছোট ফান্ড কালেক্ট করে ব্যাংক কিন্তু ফাইন্যান্স করে থাকে বিভিন্ন প্রজেক্টে, কারণ ব্যাংকের নিজস্ব কোনো অর্থ নেই। এটাই হচ্ছে সেভিং ইনস্ট্রুমেন্টের মূল উদ্দেশ্য। মিটিগেটিং ন্যাশনাল বাজেট ডিফিসিট, বাজেট সবসময় ডিফিসিট থাকে, সঞ্চয়পত্র ইস্যুর মাধ্যমে পোস্ট অফিস কিংবা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলো গভর্নমেন্টকে অর্থের যোগান দিয়ে থাকে, যা বাজেট ডিফিসিট করতে সাহায্য করে। ব্রিঙ্গিং আন্ডার সোশিও ইকোনমিক সেফটি নেট, সোশিও ইকোনমিক সেফটি নেট হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট আওতায় নিয়ে আসবে, যার মাধ্যমে পার্টিকুলার সেক্টরের পিপলরা, যেমন ওম্যান, সিনিয়র সিটিজেন, তারা বৃদ্ধ বয়সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে সুবিধা পাবে। এটা হচ্ছে ব্রিঙ্গিং আন্ডার সোশিও ইকোনমিক সেফটি নেট। রিডিউসিং ফরেন ডিপেন্ডেন্স, আপনি যদি আপনার টাকা সেভ না করেন, আপনাকে বিদেশি অর্থের উপর অধিক বেশি নির্ভরশীল হতে হবে। এই নির্ভরশীলতা কমানোর জন্য গভর্নমেন্ট বিভিন্ন সময়ে সিকিউরিটি সেভিং সার্টিফিকেট ইস্যু করে থাকে, যার মাধ্যমে অর্থ সংগ্রহ করে দেশের প্রয়োজনটা মিটিয়ে থাকে। এটাই হচ্ছে মূলত রিডিউসিং ফরেন ডিপেন্ডেন্স। দেন হচ্ছে মিনিমাম ট্যাক্স অন ইন্টারেস্ট অন সিকিউরিটিস। মিনিমাম ট্যাক্স কি? আপনি মনে করেন 3 লক্ষ টাকা ইনকাম করেছেন, তার উপরে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। তার পরবর্তী যে ইনকাম করবেন 1 টাকা হলেও, তার জন্য আপনাকে 3000 টাকা ট্যাক্স দিতে হবে। এখন আপনাকে 3000 টাকা ট্যাক্স দিতে হবে, এটা হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্স। তাহলে মিনিমাম ট্যাক্স অন সিকিউরিটিস কি? মিনিমাম ট্যাক্স অন সিকিউরিটিস হচ্ছে আপনার সোর্স থেকে যে ট্যাক্সটা কেটে রাখা হবে, in tax deducted at source, এটাই হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্স অন সিকিউরিটিস। ফর এক্সাম্পল, আপনি ট্যাক্সেবল সিকিউরিটিস আর ডিবেঞ্চার ক্রয় করেছেন, এক্ষেত্রে আপনার যা ইনকাম করবেন তার 5% আপনার ইনকাম থেকে কেটে রাখা হবে। এই যে আপনার 5% কেটে রেখেছে, এটাই হচ্ছে মিনিমাম ট্যাক্স অন সিকিউরিটিস। এটা কি আমার টোটাল ইনকাম থেকে কাটা হবে নাকি আমার যা লাভ হবে তা থেকে কাটা হবে? আপনার লাভ থেকে। ফর এক্সাম্পল, তাহলে এখানে যেমন আমরা দেখেছিলাম, আপনার লাভ হচ্ছে, মনে করেন এখানে 1000 টাকা আপনার লাভ, ইন্টারেস্ট পেয়েছেন। এই ইন্টারেস্ট থেকে আপনার 5% কেটে রাখবে, এটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। 5% এখান থেকে কেটে রাখা হবে, এর বাইরে কোথাও থেকে কাটা হবে না। এটা হচ্ছে মিনিমাম আপনাকে দিতে হবে। আপনার ইনকাম যদি 3 লক্ষ টাকার নিচে হয়, ওই অঙ্কটা যদি কেটে রাখে, আপনি আর ব্যাক পাবেন না। এটাই হচ্ছে মিনিমাম ট্যাক্স। আপনার 100 টাকা ইনকাম করেছেন, 5% কেটে রাখবে। সিকিউরিটিস এর ক্ষেত্রে আর পার্সোনাল ইনকামের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, বাট দে উইল বি added together to calculate your total tax. আপনার যখন টোটাল ট্যাক্স ক্যালকুলেট করবেন, সম্পূর্ণ বিষয়টা একত্র করতে হবে। কিন্তু আপনার যদি শুধু সিকিউরিটিসে ইনকাম হয়, সেক্ষেত্রে আপনাকে যা ইনকাম করবেন তার 5% আপনার সোর্স থেকে কেটে রাখবে। এটা হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্স অন সিকিউরিটিস। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে তো এই চ্যাপ্টার তেমন কিছু নাই। স্যার যদি আমার ট্যাক্সেরটা স্যার একটা বিজনেসের বেলা এক এক রকম না স্যার, তাহলে কি আমার ডিফারেন্ট ক্যালকুলেশন করতে হবে না? ডিফারেন্ট ক্যালকুলেশন করতে হবে, আপনার একটু জাস্ট এক্সারসাইজ করতে হবে। আমরা ছোট একটা এক্সারসাইজ এখন দেখি, আর আপনাদের হোমওয়ার্ক থাকবে অনেকগুলো, যদিও আমি দেখি না আপনাদের হোমওয়ার্ক। তো হোমওয়ার্ক কি স্যার এক্সাম না হওয়ার খুশিতে এতগুলো হোমওয়ার্ক? আনুমানিক কয়টা হবে স্যার হোমওয়ার্ক? আমরা তাহলে প্রথমে একটা চার্ট দেখি, চার্ট তৈরি করে ফেলি, তাহলে আপনাদের ম্যাথ করা ইজি হয়ে যাবে। আমরা আসলে চার্টে চলে যাই আগে। এই যে বিশাল একটা চার্ট, উপরে অনেক কিছু লেখা থাকে, যেমন নেম অফ দ্য ট্যাক্স পেয়ার, মিস্টার মিরাজ। আছে মিরাজ? নাই, মিস্টার মিরাজ, এটা হচ্ছে ট্যাক্স পেয়ারের নেম। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। সবকিছু সেম। আপনার যখন ইনকাম ফ্রম স্যালারি থাকবে, তার নিচে এটা অ্যাড হয়ে যাবে। যেহেতু আমরা শুধু ইনকাম ফ্রম সিকিউরিটিজ নিয়ে ডিসকাস করতেছি, সো
সব কিছুর জন্য একটা আলাদা করে করতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার 2021 টু 2022। দেন হচ্ছে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ইনকাম ইয়ার। দ্যাট মিনস এবছর ইনকাম ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারের যে বছরে আমরা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে আমার ইনকাম ইয়ার 2020-2021। এটা হচ্ছে আমার ইনকাম ইয়ার। এ হচ্ছে মূলত আমাদের হেডিং। হেডিং এর পর আমাদের কতগুলো বিষয় থাকে সেটা হচ্ছে ইনকাম ফ্রম সিকিউরিটিজ। আমরা কতগুলো গড় কাটার মাধ্যমে সেটা করব যাতে আমাদের লিখতে সুবিধা হয়। এখানে আমাদের টাকা থাকবে, আর এখানেও আমাদের টাকা থাকবে। আমরা হেডিং দেব ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। দেন এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে টাকা, अगेन টাকা। সো দুইটা টাকার হিসেব আমরা পেলাম। দেন আমাদের যে বিষয়টা আছে ইন্টারেস্ট অন, আমরা যে বিষয়গুলো দেখেছিলাম গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং কমার্শিয়াল সিকিউরিটিজ ঠিক সেভাবেই লিখি। নাম্বার 1, ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সেম্পটেড। যদি ইনকাম হয় সেটা আপনাকে দেখাতে হবে এবং এক্সেম্পশন দেখাতে হবে। ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ। টাকা কত আমরা ডট ডট দিয়ে যাই আমাদের টাকা, যেহেতু আমরা জানা নাই। তাহলে কি হবে, সম্পূর্ণটা বাদ হবে, বাদটাকে আমরা এক্সেম্পশন কিংবা মাইনাস হিসেবে দেখাতে পারি। মাইনাস এক্সেম্পশন ফুল। আপনি কিন্তু টাকা দেখাতে হবে, যদি আপনার ম্যাথে থাকে এরকম এক্সেম্পশন দিয়ে মাইনাস করে দেখাতে হবে। মাইনাস, কারণ আপনি কি মাইনাস করেছেন না কত মাইনাস করেছেন এটা সব জানা না থাকলে তখন আর এটা আপনার ধরা হবে। সো মাইনাস করে আপনাদের অ্যামাউন্ট আসে 0। সো ক্লোজ করে দেবেন। তোকে ম্যাথ করলে ভালো হতো না? ম্যাথ করি আমরা, একটু লিখে নিই আগে। এই আচ্ছা। বিষয়গুলোই থাকবে মোরালেস, এর বাইরে কিছু থাকবে না। 4টা ইস্যু, আর বেশি থাকবে না। 4টা ইস্যুর মধ্যেই সবকিছু সীমাবদ্ধ। নাম্বার 2 অ্যাসপেক্ট হচ্ছে ইন্টারেস্ট অন গভ সিকিউরিটিজ। গভ সিকিউরিটিজ এর উপর যদি আপনার কোনো ইনকাম হয়ে থাকে সেটা আপনাকে অ্যাড করতে হবে। এক্ষেত্রে গভর্নমেন্ট সিকিউরিটিজ এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং ডিবেঞ্চারের ক্ষেত্রে সোর্স থেকে 5% কেটে রাখা হয়। তাহলে সোর্স থেকে যদি 5% কেটে রাখা হয়ে থাকে তাহলে কোন কোন বিষয়গুলো আসবে? তাহলে আসবে হচ্ছে গ্রোসিং আপের বিষয়টা আসবে, যেটা আমি পেয়েছি সেখান থেকে গ্রোস আপ করতে হবে। সো we have to ইন্টারেস্ট যেটা রিসিভ করেছেন সেটা রিসিভড 100 বাক 95, কারণ আপনি 95 গুণ পেয়েছেন, এখন 100 গুণ আপনাকে দেখাতে হবে। 100 গুণ দেখানোর পর আপনার যে বিষয়টা, আপনার যদি কোনো অ্যাডভিজেবল এক্সপেন্সেস থাকে সেটাও তো আপনাকে দেখাতে হবে, আদারওয়াইজ আপনি তো কম দেখাবেন। সো আপনার ফর এক্সাম্পল ব্যাংক চার্জ আপনার কাছ থেকে কেটে রাখা হয়েছে, সেটা আপনি বাদ দিবেন। মাইনাস যদি ব্যাংক চার্জ থাকে, ব্যাংক চার্জ অর কমিশন,
ব্যাংক চার্জ অর কমিশন, এটা আপনাকে দেখাতে হবে, বাদ দিয়ে দেখাবে। এরপর যদি আপনার থাকে ইন্টারেস্ট অন বরোড ফান্ড, সেটাও আপনাকে দেখাতে হবে। সেটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা আপনি অ্যাড করে দিবেন। দেন আপনার ফর এক্সাম্পল এটা আপনি এখানেও ক্যালকুলেশন দেখাতে পারেন, এখানেও দেখাতে পারেন। প্লাস এখন আবার মাইনাস হবে হচ্ছে ইন্টারেস্ট অন বরোড ফান্ড। আপনি যদি কোনো অর্থ দান নিয়ে থাকেন সেটা আপনি মাইনাস করে দিবেন। এসব মাইনাস করার পর যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনি অ্যাড করে দিবেন সরাসরি এখানে। দ্যাট মিনস নাও ইউর অ্যামাউন্ট ইজ ... এখানে কোনো অ্যামাউন্ট হবে না, কারণ ফুললি আপনি এক্সাম করে দিয়েছেন। এখানে আপনার যে অ্যামাউন্ট হবে সেটা অ্যাড করে দেবেন। দেন নাম্বার 3 তে আপনার হচ্ছে জিরো কুপন বন্ড। ইন্টারেস্ট অথবা ইনকাম যাই বলেন না কেন, আমরা এখানে লিখে দিলাম জিরো কুপন বন্ড ইনকাম মাইনাস জিরো কুপন বন্ডও ফুললি এক্সেম্পটেড হবে। সো ফুল এক্সেম্পশন। তাহলে এখানে কোনো অ্যামাউন্ট বসলো না। দেন যেহেতু এক্সামিশন হয়ে গেছে ফুল, নো অ্যামাউন্ট, জিরোই বসতে পারে, আর কিছু কোনো অ্যামাউন্ট বসবে না। দেন নাম্বার 4 ডিবেঞ্চার, ইনকাম ফ্রম ডিবেঞ্চার অথবা ইন্টারেস্ট। এর বাইরে কিছু নেই, আপনি সঞ্চয়পত্র 5 ইয়ার্স অথবা ইউএস কুপন বন্ড যাই বলেন কেন এর ভিতরেই চলে আসবে। সো ইনকাম ফ্রম ডিবেঞ্চার এক্ষেত্রে আপনাকে নিড টু গ্রোসিং আপ। So you need to go for interest receipt 195, এটা করার পর এইবারই করে ফেলি মাইনাস ব্যাংক চার্জ minus interest on borrowed fund, এটা আপনাকে মাইনাস করে দিতে হবে। তো আপনি টোটাল মাইনাস করার পর যেটা থাকবে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন, তাহলে আপনার চলে আসবে টোটাল ইনকাম। দুইটা অ্যাড করার পর যেটা হবে this will be your total income from securities। স্যার হ্যাঁ বলেন। ইন্টারেস্ট রিসিভ ইনটু 100 ডিভাইডেড বাই 95 এটা কেন স্যার? এটা হচ্ছে আপনি যখন ইনকাম ফ্রম ডিবেঞ্চার গভর্নমেন্ট সিকিউরিটিজ হবে, ওই ইনকামের উপর 5% সোর্স থেকে কেটে রাখা হয়। এটা আমরা আগে ডিসকাস করেছিলাম। দ্যাট মিনস ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ, এক্ষেত্রে তো আপনি কোনো ট্যাক্স দিবেন না, সুতরাং ট্যাক্স কাটেনি। ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড, সেক্ষেত্রেও আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ কিংবা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট হারে গভর্নমেন্ট একটা সোর্স থেকে, দ্যাট মিনস আমরা যেরকম স্যালারি পাই, আমাদের স্যালারির একটা অংশ স্যালারি দেওয়ার আগেই কেটে রাখে, সেটাই হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। সেই সোর্সটা যেহেতু কেটে রাখে, তাহলে আমাকে
টোটাল অ্যামাউন্ট এখানে আমি দেখাচ্ছি না, যেটা রিসিভ করেছি সেটা হচ্ছে আসলে আমার 100 টাকা 95 টাকা, 100 টাকা আমি রিসিভ করিনি, তাহলে 100 টাকা দেখাতে হবে। দেন ব্যাংক চার্জ এবং বরড ফান্ড থেকে যদি আমার কোনো ইন্টারেস্ট থাকে সেটা আমাকে বাদ দিয়ে দেখাতে হবে। এজন্য আমাকে গ্রসিং, এটাকে বলা হয় গ্রসিং আপ। লাস্ট ক্লাসে আমি যদিও ডিসকাস করেছিলাম, গ্রসিং আপ হচ্ছে আপনার ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ অথবা ইনকাম ফ্রম ডিবেঞ্চারের ক্ষেত্রে আপনাকে যখনই বলা হবে আপনি ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ এত টাকা পেয়েছেন, দ্যাট মিনস আপনার সোর্স থেকে কিছু টাকা কেটে রাখা হয়েছে। কিন্তু যদি টোটাল অ্যামাউন্ট এবং পার্সেন্টেজ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার গ্রসিং আপ না করলেও চলে, কারণ আপনি সরাসরি পার্সেন্টেজটা বসিয়ে দেন। যেমন ধরুন আপনার এখানে, তাহলে আমরা একটু লিখি ইনকাম ফ্রম সিকিউরিটিজ, তাহলে একটা ম্যাথে যায় তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে এই যে অ্যামাউন্টটা এটা হচ্ছে আপনার টোটাল ইনকাম ফ্রম সিকিউরিটিজ। তাহলে আমরা একটা ম্যাথে যাই। ফার্স্ট ম্যাথ যেটা ইলাস্ট্রেশন 7 অনে দেওয়া আছে আপনাদের বইয়ে, সেটা যার নামই থাকুক না কেন আমরা মিরাজের নামেই করি। মিরাজ কি আছে? মিরাজ নেই। আচ্ছা, মিরাজের নামে তাহলে আমরা সেই অঙ্কটা করি। সব আমাদের মোছার দরকারও হবে না, আমরা যেটা দরকার সেটা শুধু মুছে দিচ্ছি। প্রথমে যেটা বলা হয়েছে, from the given information compute the income chargeable under the head income from interest on securities, income from interest on securities আমরা সেটাই লিখলাম। for Mr. মাহমুদ, এখানে মাহমুদ বলা আছে, আমরা মিরাজ বলে নিয়েছি, সো মিরাজই থাক। for the income year 2018 and 19 আমরা 2020 and 21 ধরে নিয়েছি। income from interest on tax exempted গভর্নমেন্ট সিকিউরিটিজ 1000 টাকা, তাহলে ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ উপরে ইনকাম হচ্ছে 10,000 টাকা, সরি 10,000 টাকা। এটা বইয়ের ম্যাথে দেওয়া আছে, 10,000 টাকা হচ্ছে আপনার ইনকাম বলাই আছে। কন্ডিশনে বলা আছে ট্যাক্স এক্সেম্পটেড হলে ফুল অ্যামাউন্টটা এক্সেম করে দিতে হবে, তাহলে আমরা এখানে 10,000 টাকা এক্সেম করে দিলাম। দেখাতে হবে যদিও আমরা এক্সেম করে দিব। সো এখানে আপনার অ্যামাউন্ট বসবে, মাইনাস করার পর নান অর জিরো, নান অর জিরো লিখতে পারেন, অথবা আপনি একটা কমা টেনে নিয়ে যেতে পারেন, দ্যাট মিনস ইউ ইনক্লুড নাথিং। পরবর্তীতে যে বলা আছে 13% ট্যাক্স তারপর যেটা বলা আছে 13% ট্যাক্স exempted government securities to the extent of টাকা 60,000, দ্যাটস মিন 60,000 টাকার উপরে 13% হারে আপনার ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ। এখানে একাধিক প্রশ্ন রয়েছে, সুতরাং আমরা একটু পরে করব, ডিডাক্ট করব, যেহেতু একাধিক রয়েছে আমরা খেয়াল করিনি। ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ 10,000 টাকা প্রথমে বলা আছে, তার পরবর্তীতে বলা আছে 13% ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ টু দ্য এক্সটেন্ট অফ টাকা 60,000, দ্যাট মিনস 60,000 টাকা পর্যন্ত 13% ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ। তাহলে ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ দুটা রয়েছে। সো ইন্টারেস্ট অন 13% tax exempted gov securities $60,000 যা আসবে সেটা হচ্ছে আপনার ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ।
তাহলে টোটাল আসা হচ্ছে 60,000 উপর 13% হারে 7,800। এটা হচ্ছে আমার টোটাল আমার ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটি। এখানে বিষয়টা হচ্ছে আপনি এখন এটা অ্যাড করেও দিতে পারেন, অ্যাড না করেও দিতে পারেন। আমরা অ্যাড করেই দিই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। অ্যাড করে আমরা পরের ঘরে বসালেও হবে, নিচে বসালেও হবে, যেহেতু আমাদের জায়গা সংকুলন হচ্ছে না, নিচে দিয়ে এগুলো তাহলে ইজি হবে। তাহলে আমাদের টোটাল ইনকাম হচ্ছে এখানে 17,800। দেন আমাদের কন্ডিশনে বলা আছে এক্সেম্পটেড ফুললি, ফুল এক্সেম্পশন। তাহলে ফুল এক্সেম্পশন হলে আমরা পাবো এখানে 17,800। তাহলে এখানে আমার টোটাল অ্যামাউন্ট আসছে 0। দ্যাট মিন্স আমরা একটা ডট টেনে দিতে পারি অথবা 0। কিন্তু পরের যেটা বলা আছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন taxable government securities 19,000, 10% taxable government securities to the extent of 45,000. So then income from interest on debenture 23,940, 8% interest to the extent of 20,000, 0 coupon bond 50,000. So next question we have to consider ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ। যখন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ এর ইনকামই বলে দেওয়া আছে, দ্যাট মিন্স 5% ট্যাক্স হ্যাজ বিন ডিডাক্টেড অ্যাট সোর্স। সো নাম্বার 2, ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভ সিকিউরিটিজ। আমরা এখানে গ্রোস ইজিং আপ করে নিচ্ছি। আমাদের ছিল 19,000 ক্রস 100, যেহেতু আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে বা 95, কারণ আমি 95 টাকা পেয়েছি 100 টাকার উপরে। 95 টাকা এজন্য আমার 100 থেকে -5 গেছে, এজন্য 95 সরাসরি লিখলেও হবে, আপনি -5 করে লিখলেও হবে। দেন উই উইল গেট, তো -5 থেকে চেঞ্জ হবে কখনো? জি যে -5% 100 থেকে ওটাকে 7 বা 10 এটা তো কখনো হবে, চেঞ্জ না, হবে? এরকম কখনো হবে না, কারণ এটা ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স ইজ 5%। এটা ট্যাক্সের রুলসে বলা আছে। যেহেতু রুলসে বলা আছে, এটা আমাদের কোনো পরিবর্তনের কোনো সুযোগ নেই। এখন কোনো কিছু ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে যে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স ইজ 15%, তখন সেটা আপনার অ্যাপ্লাই করবেন। যদি বলা না থাকে তখন তো আপনি ওই 5%ই অ্যাপ্লাই করবেন। আর যদি বলা থাকে সেক্ষেত্রে আপনার ওই পার্সেন্ট, যেমন এখানে ট্যাক্স ডিডাক্ট আপনার বলাই আছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ 19,000, দ্যাট মিন্স আপনি ধরিয়ে নিয়েছেন 5%। যদি বলা হতো এখানে 10% কাটা, তখন 10% অ্যাপ্লাই করতেন, তখন গভর্নমেন্ট সিকিউরিটিজ এটা ভিন্ন কোনো সঞ্চয়পত্র হতো, সেক্ষেত্রে 10% কাটা হতেও পারে। বাট নর্মালি ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ এর ক্ষেত্রে 5% কাটা হয়ে থাকে, সুতরাং আমরা 5%ই অ্যাপ্লাই করবো। যদি কিছু বলা না থাকে, বলা থাকলে সেটাই অ্যাপ্লাই করবো। দ্যাট মিন্স 20,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ। পরবর্তীতে যে বলা হয়েছে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ টু দ্য এক্সটেন্ট অফ 45,000 টাকা। এখানে 10% গভর্নমেন্ট সিকিউরিটি, এখানে বলা হয়নি 10% ট্যাক্স কাটা হয়েছে, 10% আপনি ইন্টারেস্ট পেয়েছেন। সো 10% ইন্টারেস্ট অন 10% of securities কত হবে? 45,000 cross 10। তাহলে টোটাল অ্যামাউন্ট আসে এখানে 4,500।
405,000. Now total amount will be there. আপনি নিচেও বসাতে পারেন, এখানেও বসাতে পারেন। একটা গড় কেটে নিই, তাহলে আমাদের ইজি হবে। $24,500 আমার হচ্ছে টোটাল ইনকাম। Then what you will do? You have no exemption. Total amount will be there. 24,500. Then number 3, আমার যদি কোনো অ্যাডমিসেবল এক্সপেন্স থাকে তাহলে আমরা এখানে ডিডাক্ট করে দিতাম। সো নাও 24,500 লাস্ট কলামে তাহলে প্রয়োজন হচ্ছে না, লাস্ট কলামে ডিডাক্ট করে দিলাম, কারণ আমাদের কোনো অ্যাডমিসেবল এক্সপেন্স নেই। তখন তাহলে আমাদের একটা অতিরিক্ত কলাম অ্যাড করে নিতে পারতাম। দেন হচ্ছে নাম্বার 3 তে বলা হচ্ছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 23,900 so interest on debenture will be same calculation 23,940 cross 100 back 95 because of tax deducted at source at 5% rate. আপনার যদি পার্সেন্টেজ বলা থাকতো সেভাবে আপনারা অ্যাপ্লাই করতেন। সো আপনার এখানে টোটাল অ্যামাউন্ট হবে 25,200. Then again you have 8% debenture to the extent of 20,000. So 8% interest on 8% debenture. Interest on 8% debenture, that will be 20,000 plus 8%. Sorry. That will be your 1,600. Now you will add total amount because you have no admissible expenses for that amount. দুইটা কি গ্রসিং আপ করতে হবে? না, দুইটা তো Debenture- গ্রসিং আপ করি নাই, আমরা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার গ্রসিং আপ করি। যখন পার্সেন্টেজ বলা আছে তখন তো গ্রসিং আপের দরকার হয় না অ্যাকচুয়ালি। আপনি যে করলে গ্রসিং আপ করতে পারেন, 5% ডিডাক্ট দেখিয়ে পরে আবার অ্যাড করে দিবেন। অ্যাকচুয়ালি পার্সেন্টেজ যখন দেখানো হচ্ছে আপনি সরাসরি বসিয়ে দিতে পারেন। যদি আপনার এই যে ইনকাম হয়েছে 1,600 টাকা, এটার উপর 5% সোর্স থেকে ডিডাক্ট করে নেওয়া হয়ে গেছে অলরেডি, এটার উপর থেকেও অলরেডি গ্রস ডিডাক্ট করে নিয়েছে। সো অল আর ট্যাক্স, সবগুলো ইনকামের উপর আপনার 5% অলরেডি দেওয়া, এটার উপরেও দেওয়া, এখানে যে আমরা 5% 10% দেখেছি এটার উপরে 5% অলরেডি দেওয়া, যদিও বলা নেই। If we add all of the amount 26,800, that will be your total amount. Then number 4 এ আমাদের বলা আছে ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড টাকা 15,000. ইনকাম ফ্রম কুপন বন্ড ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড এখানে বলা আছে 15,000. So 15,000 can be written here, 15,000. Now full exemption, কারণ এখানে বলাই আছে এই অ্যাকাউন্টটা ফুল এক্সাম্পশন হবে, ফুল
full exemption, that means 15,000 taka will be exempted. Now you will get whatever the amount will be, you add both of this amount and you will get total income from securities. Now your income will be 51,300. এটা হচ্ছে আপনার টোটাল ইনকাম ফ্রম সিকিউরিটিজ। এখন এখানে আপনার ক্লোজ করে দিবেন। আপনারা যদি এখন ট্যাক্স বের করতে বলে, ইউ উইল হ্যাভ টু পে নো ট্যাক্স বিকজ আওয়ার ইনকাম ইজ বিলো 3 লাখ টাকা। টোটাল ইনকাম from securities is টাকা 51,300। এটা হচ্ছে আমাদের মূলত ট্যাক্স ক্যালকুলেশন এবং ইনকাম ফ্রম সিকিউরিটিজ ক্যালকুলেশন। ট্যাক্স ক্যালকুলেশন এখানে আসেনি। ট্যাক্স ক্যালকুলেশন যদি বলে আপনাদের, ইউ হ্যাভ টু পে নো ইনকাম ট্যাক্স বিকজ আওয়ার ইনকাম লিমিট ইজ বিলো 3 লাখ টাকা। এটাই হচ্ছে আপনাদের উত্তর যদি ট্যাক্স ক্যালকুলেট করতে বলে। আর যদি ট্যাক্স ক্যালকুলেট করতে না বলে, শুধু ইনকাম বের করতে হয়, দেন 51,300 will be your total income. Is it clear? এটা হচ্ছে জাস্ট ইলাস্ট্রেশন একটা দেখেছি আমরা। তো ডিডাকশনের রুলসটা কত নাম্বার পেজে আছে? ডিডাকশন, ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, এটা তো প্রথম থেকেই আমি বলে আসছিলাম। কত নাম্বার পেজ? এই যে গ্রসিং আপ অফ ইন্টারেস্ট, এখানে দেখেন 7.5 এবং 7.4.3 এখানেও বলা আছে গ্রসিং আপের রুলসের কথা। আবার আপনি যদি দেখেন ডিডাকশনের 7.10 এই বিষয়ে বলা আছে। শীটটাকে নিয়ে এটাকে নিয়ে যেতে হবে পরীক্ষা হলে, শীট এটা নিতে পারবেন না, মুখস্থ রাখতে হবে স্যার। ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, ইনকাম ফ্রম সিকিউরিটিজ, এটা কি নেবেন বলেন? তাও ঠিক স্যার, ওই সাইডে লিখে নিয়ে যাবো আর কি স্যার, আগে একটা নিতে হচ্ছে না শীট। এটা লেখার কিছু না, নেওয়ারও কিছু না, এটা তো একদম ইজি। আপনি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম স্যালারি, এই বিষয়গুলো আপনি শীট নিয়ে যাবেন, কারণ এটা নেওয়ার কিছু নাই। অনেকে ওইগুলো নিয়ে যেতে বলি, তাতেই বলে যে আপনি কেন নিয়ে যেতে বলছেন, রুলস গুলো কেন নেবেন? আপনার এটা নিতে পারেন, এই যে একটা সামারি পেজ আছে না, 195 নাম্বার পেজে একটা সামারি, ওই পেজটা আপনারা নিয়ে যাবেন, তাহলেই হবে। এই যে সামারি আকার লেখা আছে ওইটা 7.13। এটার সাথে কিছু আমার এই যে ম্যাথগুলো, সিকিউরিটি ম্যাথগুলোর সাথে কি আমার ওই 6 এটা দিয়ে পুরোটা হয়ে যাবে, এটা দিয়ে পুরোটা হয়ে যাবে, এটা দিয়ে পুরোটা হয়ে যাবে, কিছু লাগে না। ঠিক আছে, তো দ্যাটস অল টুডেস ক্লাস। স্যার হ্যাঁ বলেন।